সোনাপুর নামে একটা ছোট্ট গ্রামে কমলা থাকত তার ছেলে ও বৌমাকে নিয়ে। কমলার ছেলে হরি একটা অফিসে কাজ করত। কয়েক বছর পর একদিন, এই শোনো, অনেক হয়েছে, আমি আর তোমার বুড়ি মায়ের সাথে এই একই বাড়িতে থাকতে পারবো না। এবার যা করার তোমাকে করতে হবে। এই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। দেখো রিয়া, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর মাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। তুমি একটু মানিয়ে নাও। তাহলে তোমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না? তা ঠিক আছে, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার সব কিছু জিনিসপত্র নিয়ে এই বাড়ি ছেড়েই চলে যাব। আরে গিন্নি, তুমি এমনটা করো না। তুমি একবার ভাবো, আমরা ছাড়া মায়ের তো আর কেউ নেই। তাহলে মাকে কোথায় পাঠাবো বলো তো? সেই সব আমি জানি না। আর আমি তোমার বুড়ি মাকে আর সেবা ধর্ম করতে পারবো না। তুমি তোমার মায়ের সাথে থাকো, আর আমি আমার সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে চলে যাব। আর এমনিতে আমি থাকি আর না থাকি, তাতে বা তোমার কি আসে যায়? তোমার তো কোনো যাই আসে না। এমনভাবে হরি তার স্ত্রীকে বোঝাতে থাকে, কিন্তু রিয়া অনেক জেদি ছিল। আর তখন সেখানে কমলা চলে আসে। কি হয়েছে হরি? তোরা দুজন এমনভাবে কেন ঝগড়া করছিস? আর বৌমা, তুমি তোমার ব্যাগপত্র নিয়ে কোথায় যাবে? কেন মা, এমন একটা ভাব করছো যেন তুমি কিছুই জানো না। তোমার কারণে তো আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। তোমার জন্যে আজকে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তুমি তো বাড়ির একটাও কাজ করো না, আর আমার বউ সব সময় একা পুরো ঘরের কাজ করে একদম হিমশিম খেয়ে যাচ্ছে। তোমার কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া লেগেই আছে। রিয়া তার স্বামীর কাছে সব সময় তার শাশুড়ির নামে উল্টো পাল্টা কথা বলতে থাকত। সেই কারণে হরি তার মায়ের সাথে এমন ব্যবহার করল। কমলা তার ছেলের ব্যবহার দেখে সে অনেক অবাক হয়ে যায়। তার জন্য যাতে তার ছেলে ও বৌমার মধ্যে কোনো ঝামেলা না বাঁধে, তাই সে বলতে থাকে, যদি আমার জন্য বৌমাই বাড়ি ছেড়ে চলে যায়, সেটা আমি চাই না। তার চেয়ে আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি। আর ভগবান তোদের দুজনকে ভালো রাখুক রে বাবা। এরপর কমলা সেই বাড়ি ছেড়ে চলে যায়। কমলার কাছে থাকার জন্য কোনো জায়গা ছিল না, আর তার কাছে 1 টাকাও ছিল না। তারপর কমলা অনেক জায়গায় এমনভাবে ঘুরতে থাকে। সে ঘুরতে ঘুরতে অনেক দূরে একটা ছোট্ট গ্রামে পৌঁছে যায়, আর সেখানে একটা মন্দির দেখতে পায়। মন্দিরের সামনে একটা বড় গাছ ছিল। কমলা সেই মন্দিরের সামনের গাছের গোড়ায় গিয়ে বসে। আর সেই মন্দিরে যেতে আসতে সবাই কমলাকে কিছু না কিছু খেতে দিত। তাই খেয়ে কমলা থাকত। আর সন্ধ্যার পর তার ঘুম পেলে সেই মন্দিরের চাতালে শুয়ে পড়ত। হে ঈশ্বর, আমার কাছে থাকার মতো কোনো জায়গা নেই রে। তাহলে এখন আমি কি করব বলো? আর একমাত্র তুমি আমার সম্বল। মন্দিরের সামনে একটা মেয়ে লুচির দোকান দিয়েছিল, আর সেই দোকান থেকে ঘিয়ে ভাজা লুচির সুগন্ধ কমলা পাচ্ছিল। কমলার খেতে মন চাইছিল,
কিন্তু তার কাছে 1 টাকাও ছিল না। আহা, কি সুগন্ধ আসছিলে এই ঘিয়ে ভাজা লুচি থেকে। আমার খেতে যে খুব মন চাইছে, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই, আর এমনিতে খুব খিদেও পেয়েছে। কমলা একভাবে লুচির দিকে তাকিয়ে থাকে। তখন ওই লুচির দোকানের মেয়েটার নজর যায় কমলার দিকে। আরে, ওই বুড়িমা অনেকক্ষণ ধরে আমার লুচির দোকানের দিকে তাকিয়ে আছে। মনে হয় এই ঘিয়ে ভাজা লুচি ওনার খেতে মন চাইছে। তার চেয়ে আমি একটা কাজ করি। তারপর ওই মেয়েটা একটি প্লেটে কিছু লুচি নিয়ে কমলার কাছে যায়। কাকিমা, আমি জানি এই ঘিয়ে ভাজা লুচি খেতে আপনার খুব মন চাইছে। এই নাও ঘিয়ে ভাজার লুচি, খেয়ে নাও এক্ষুনি। কিন্তু মা, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো 1 টাকাও নেই। কোনো ব্যাপার না কাকিমা, তোমার থেকে আমি টাকা চাই না। নাও এবার তুমি খেয়ে নাও তো তাড়াতাড়ি। তারপর মেয়েটি কমলার হাতে লুচির প্লেটটা দিয়ে সে ওখান থেকে চলে যায়। এমনভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর মেয়েটি কমলার কাছে আবার আসে। আচ্ছা কাকিমা, একটা কথা বলো তো, তুমি এখানে এমনভাবে একা বসে আছো কেন? বাড়িতে যাবে না? একটু পরেই তো সন্ধে নেমে আসবে। মা, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই যে। আমি তো এই মন্দিরেই থাকি। কিন্তু কাকিমা, তোমার ছেলে মেয়ে কেউ নেই নাকি? আরে মা, আমার একটা ছেলে আছে, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার কারণে ওদের মধ্যে সব সময় ঝগড়া হতে থাকে। তাই তো আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। কিন্তু মা, তোমার নাম কি গো? আমার নাম শিউলি। কাকিমা, একটা কথা বলছি, তুমি আমার সাথে চলো আমার বাড়িতে। কিন্তু মা, আমি তোমাদের বাড়িতে গেলে কেউ যদি কিছু বলে? না না মা, আমি এখানে মন্দিরে আছি, ভালোই আছি। যদি বেঁচে থাকি তাহলে ঈশ্বরের দয়ায় বেঁচে থাকব। মা, আমি যাব না তোমার বাড়িতে। আরে কাকিমা, আমার বাড়িতে কেউ নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যায়। তখন থেকে আমি একাই পরিশ্রম করে আমি একা সংসার চালাই। আহারে, তুমি একলা থাকো সেই ছোটবেলা থেকে? তুমি তোমার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছো। আর এখনকার ছেলে মেয়েদের বাবা মা থাকলেও তারা মা বাবাকে দেখে না। কাকিমা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। চলো চলো, এখানে আমি তোমাকে একা থাকতে দেব না। চলো, এবার তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, আর আজ থেকে ওই বাড়িটা তোমারও। এরপর শিউলি কমলাকে নিয়ে তাদের বাড়িতে যায়। কাকিমা, আজ আমি তেমন ভালোভাবে রান্না করতে পারিনি। সবজিও বেশি ছিল না। যা পেরেছি তাই রান্না করেছি। এগুলো খেয়ে নাও। আর শোনো, কাল আমি বাজারে গিয়ে একটু ভালো ভালো মাছ নিয়ে আসবো তোমার জন্য। আরে না রে মা, এতদিন তো রাস্তায় ছিলাম, ঘুরে ঘুরেও তেমন ভালো খেতে পারিনি। আর এখন আমি তো একটা ঘরের মধ্যেই আছি, দুমুঠো তো খেতে পারছি। এটাই তো আমার জন্যে অনেক রে মা। জানো তো কাকিমা, আমি না ছোট থেকে মা বাবার ভালোবাসা পাইনি। আর আজ থেকে তুমি আমার মা। আর হ্যাঁ, আমি যদি কোনো ভুল করি তাহলে কিন্তু তুমি আমাকে শাসন করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমার পাগলি মেয়ে। আচ্ছা শোন মা, আমি এবার থেকে ঘিয়ে ভাজা লুচি আমি নিজে বানাবো, আর তারপর আমরা দুজন মিলে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করব। বুঝেছিস? না মা, তোমার বয়স হয়েছে, আর তোমাকে এত কষ্ট করতে হবে না। আমি চাই না যে তুমি এত কষ্ট করো। তুমি এবার একটু আরাম করো। আমি সব কাজ এক হাতে সামলে নিতে পারবো। আরে দূর পাগলি মেয়ে, আমার কোনো কষ্ট হবে না রে মা। জানিস তো মা,
তোর কাকাবাবু এই ঘিয়ে ভাজা লুচি খুব পছন্দ করত, আর আমি এই ঘিয়ে ভাজা লুচি খুব ভালো বানাতে পারি। শোন, আমি না তোর কোনো কথা শুনব না। আমাকে যদি লুচি বানাতে না দিস তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন আমার কথা শুনবে না তাহলে কিন্তু আমি তোমার হাতে হাতে সাহায্য করে দেব। আর হ্যাঁ, তোমাকে আমার সাথে বাইরে গিয়ে বিক্রি করতে হবে না, আমি নিজে গিয়ে বিক্রি করে আসব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। শোনো মা, আর কোনো কথা না বলে এবার তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। পরের দিন সকাল থেকে তারা মা মেয়ে মিলে ঘিয়ে ভাজা লুচি বানাতে শুরু করে দেয়। মা, তোমার ঘিয়ে ভাজা লুচিগুলোর কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হয় আজ আমার দোকানের সব লুচিই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ রে মা, চিন্তা করিস না তো, সব বিক্রি হয়ে যাবে। তুই এবার নিশ্চিন্তে এগুলো নিয়ে বাজারে চলে যা। তারপর শিউলি ওই লুচিগুলো নিয়ে বিক্রি করতে চলে যায়। কিছুক্ষণ পর থেকে শিউলির দোকানে সবারই ঘিয়ে ভাজা লুচি খাওয়ার জন্য লাইন পড়ে যায়, আর সবাই ঘিয়ে ভাজা লুচি খেয়ে বলতে থাকে, আরে, তোমার দোকানের ঘিয়ে ভাজা লুচির স্বাদ খুব ভালো। আগে তো এমন স্বাদের লুচি কোথাও খাইনি। খুব সুন্দর খেতে। আরে দাদা, এটা আমার মায়ের হাতে বানানো লুচি, স্বাদ তো আলাদাই হবে, তাই না দাদা? এমনভাবেই তার দোকানের সব লুচি বিক্রি হয়ে যায়। তারপর শিউলি সব লুচি বিক্রি করে বাড়ি চলে আসে। মা, তোমার বানানো লুচি খেয়ে আজ সবাই প্রশংসা করেছে। সত্যি তোমার হাতে না জাদু আছে, জাদু। আরে ধুর পাগলি, এমন কিছু না। আমি তোকে এমন ঘিয়ে ভাজা লুচি বানানো শিখিয়ে দেব। ঠিক আছে, তুই এবার তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় তো দেখি, আমরা খেতে বসবো। আজকে সর্ষের ইলিশ রান্না করেছি। মা, আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। একদিন শিউলি জল আনার জন্য নদীতে যায়। তখন সেখানে তার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। আরে টিনা, তুই কবে এলি এখানে? আর বল, কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে আমার দেখা হলো। হ্যাঁ রে শিউলি, আমি ভালো আছি। তুই কেমন আছিস বল? আর তুই এটা ঠিকই বলেছিস, অনেক দিন পর আমাদের দুজনের আবার দেখা হলো। সংসারে এত কাজকর্ম থাকে, তাই বাপের বাড়িতে আসতে পারি না। আর আজকেই এসছি রে বাপের বাড়িতে। বাহ টিনা, তুই এলিস এখন? একবারও তো আমাদের বাড়িতে গেলি না। দেখা করলে কি হতো বল? এই নদীর পাড়ে জল আনতে এলাম, তারপর তো তোর সাথে দেখা হলো। আচ্ছা শিউলি, শান্ত হ, শান্ত হ। আরে শিউলি, আমি মায়ের মুখে শুনলাম তোদের বাড়িতে একটা বুড়িমা থাকে। শিউলি, ওই বুড়িমাটা তোর কি হয়? আমি যতদূর জানি তোর তো কেউ নেই তিনকুলে, তাহলে বুড়িমাটা কে রে, বল না। তারপর শিউলি টিনাকে সব ঘটনা বলতে থাকে। তুই একদম ঠিক কাজ করেছিস রে শিউলি। সেই ছোটবেলা থেকে তোকে দেখে আসছি, তুই একা একা মানুষ হয়েছিস, বাবা মায়ের ভালোবাসা তেমন পাসনি। যদি এই বুড়িমা তোর মায়ের জায়গাটা পূরণ করে থাকে, এর থেকে বড় কিছুই হয় না রে। জানিস তো টিনা, আমি খুব খুশি। এতদিন যেই আদর ভালোবাসা পাইনি, সেটা এখন পাচ্ছি। ভগবান হয়তো এটাই চেয়েছিল, তার জন্যেই তো ওনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা শিউলি, তোর লুচির ব্যবসা কেমন চলছে রে? এখন তোকে আর কি বলবো টিনা, মা আসার পর থেকে আমার ব্যবসা তো আরও ভালো চলছে। মায়ের হাতে ঘিয়ে ভাজা লুচি সবাই খেয়ে প্রশংসা করছে। প্রত্যেক দিন আমার তো গামলা গামলা লুচি উঠে যায় রে। আচ্ছা তাই নাকি? এ তো খুব ভালো কথা রে। আচ্ছা টিনা, এখন চলি, পরে কথা হবে। অনেকটা বেলা হয়ে গেল। মা যে একা একা ঘরেতে কি করছে তা কে জানে। আর শোন, বিকেলে আসিস বাড়িতে। ঠিক আছে। মায়ের হাতে লুচি বানিয়ে তোকে খাওয়াবো, দেখবি কেমন খেতে।
আচ্ছা ঠিক আছে শিউলি, আমি যাব বিকালে, তুই চিন্তা করিস না। যা যা, বাড়িতেই যা। এরপর শিউলি জল নিয়ে বাড়িতে চলে যায়। এমনভাবে শিউলির দোকানের লুচি খুব ভালোভাবে বিক্রি হতে থাকে। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়, আর শিউলি একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। তার জ্বর এসেছিল। মারে, তোর তো খুব জ্বর এসেছে রে। শোন মা, তুই একটু বাড়িতে শুয়ে আরাম কর, বিশ্রাম নে। আজ আমি লুচিগুলো মন্দিরে গিয়ে বিক্রি করে আসি রে মা। না গো মা, তোমাকে যেতে হবে না। আর আমার তো তেমন শরীর খারাপ হয়নি, শুধু একটু জ্বর এসেছে। মা, আমি চলে যেতে পারবো। মারে, আমি তোকে কোন ভরসায় বাড়ি থেকে একলা ছেড়ে দেব বলতো মা? যদি রাস্তায় কোনো কিছু হয়ে যায় তখন কি হবে বলতো? আমি তোকে আজ লুচি বিক্রি করতে যেতে দেব না। তুই আজকের দিনটা একটু বিশ্রাম নে মা, একটু বিশ্রাম নে। আর আমার কোনো কিছু হবে না, আজকে আমি লুচিগুলো বিক্রি করে আসি রে মা। না গো মা। কোনো কিন্তু না রে মা। শোন, সময় সময় খেয়ে নিস মা, আমি তাড়াতাড়ি চলে আসবো রে মা। আর সাবধানে থাকিস মা। এইসব বলে কমলা লুচিগুলো নিয়ে বেরিয়ে পড়ে। এমনভাবে কিছুক্ষণ কেটে যায়। কমলা যেখানে লুচিগুলো বিক্রি করছিল সেখানে কমলার ছেলে বৌমা চলে আসে। মা, তুমি এখানে? হ্যাঁ, আমি তো এখানেই থাকি। আর তোরা এখানে কি করতে এসেছিস? আর তোদের জামা কাপড়ের এমন অবস্থা কেন রে? মা, কি আর বলবো, আজ আমাদের কারণে আমাদের আজ এই অবস্থা। কি হয়েছে সেটা তো বল। মা, আমরা ব্যবসা করার জন্যে মহাজনের কাছ থেকে কিছু টাকা সুদে ধার নিয়েছিলাম, আর একজনকে দিয়েছিলাম সেই টাকাগুলো। আর সেই লোকটা আমাদের সবগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে। আর এখনও ওই মহাজনের টাকা আমরা শোধ করতে পারিনি বলে আমাদের বাড়ি দখল করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সব নিয়ে নিয়েছে মা। হ্যাঁ মা, আমরা কয়েকদিন ধরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর আমরা দুদিন ধরে এখনো কিছুই খাইনি। কমলা তার ছেলে বৌমার এমন অবস্থা দেখে তার অনেক কষ্ট হয়। এই নাও, এই লুচিগুলো তোমরা খাও এখানে বসে। তারপর তারা ওই ঘিয়ে ভাজা লুচিগুলো খেতে থাকে। অন্যদিকে শিউলির জ্বরটা একটু কমে যায়, আর সে ভাবতে থাকে, মা একা একা কি করছে তা কে জানে। মা কোনোদিন তো এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই বিক্রি করেনি। তার চেয়ে আমি একটা কাজ করি, আমার তো জ্বরটা এখন কমে গেছে, আমি মায়ের কাছে চলে যাই, তাহলে আমিও মাকে একটু সাহায্য করে দিতে পারবো। তারপর শিউলি কমলার কাছে যায়। মা, তোমাকে আর লুচি বিক্রি করতে হবে না, এবার তুমি একটু বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। অনেকক্ষণ ধরে তুমি লুচি বিক্রি করছো। আরে শিউলি মা, তোর তো শরীর খারাপ, তাহলে মা তুই এখানে কেন চলে এসেছিস বল আমাকে। এখন আমার শরীর ঠিক আছে, তাই তো চলে এলাম। তুমি কি জানো, আমি তোমাকে নিয়ে অনেক চিন্তা করছিলাম, আর আমার বাড়িতে একটুও মন বসছিল না, তাই তো এখানে চলে এলাম। মা, তোমার বয়স হয়েছে, আর এখানে একা একা দাঁড়িয়ে আর হাঁটুর ব্যথাটা বাড়িও না। যাও এবার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও তো দেখি, এবার বাকি কাজগুলো আমি করছি। ধুর পাগলি মেয়ে একটা, সব সময় আমার চিন্তা করতে থাকে, নিজের শরীর খারাপ হয়েছে সেদিকে কোনো ধ্যান নেই। আমি এখানে আছি তাই দৌড়ে দৌড়ে এখানে চলে এসেছে, পাগলি মেয়ে একটা। তাদের এই সব কথা শুনে হরি এবং তার স্ত্রী অবাক হয়ে যায়। মা, এই মেয়েটিকে আর তোমাকে মা বলে কেন ডাকছে? তখন কমলা দুজনকে সব কথা বলে। তারপর তারা বুঝতে পারে
আচ্ছা মা, এই সেই ছেলে যে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? ছি দাদা ছি, তুমি তোমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আর মায়ের যে বয়স হয়ে গিয়েছে, একবারও এটা ভেবে দেখোনি যে মা এই সময় বাড়ির বাইরে গেলে কোথায় থাকবে? থাকার মতো তো কোনো জায়গাই নেই। তোমরা তোমাদের সুখের জন্য মাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিলে। তোমাদের মতো ছেলে হওয়ার থেকে তো না হওয়াই ভালো ছিল। ছি বাদা ছি। আমাদের ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আর আমাদের ভুলটা বুঝতে যে অনেকটা দেরি হয়ে গেছে মা। আর আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি বলে ভুলটাই বুঝতে পেরেছি মা। আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বোন, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনার উপর অনেক অত্যাচার করেছি, অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি। আমরা যে অনেক বড় পাপ করেছি মা, অনেক বড় পাপ করেছি। তাই তো ভগবান আজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। মা ক্ষমা করে দিন, মা ক্ষমা করে দিন। তোমরা সব সময় একটা কথা মাথায় রাখবেন, যে পৃথিবীতে মা ছাড়া কোনো কিছুই হয় না। আর যে মা তোমাকে এতদিন এত বছর আগলে রেখেছে, আর সেই মাকে তোমরা কষ্ট দিয়েছ, ভগবান পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করবে না। বোন, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমাদের ক্ষমা করে দাও বোন, ক্ষমা করে দাও। মা, দাদা বৌদি তাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আর শোনো মা, চলো আজ থেকে আমরা সবাই একসাথে থাকব। আমাদের একটা পরিবার হয়ে গেল। এতদিন তো আমি একাই থেকেছি, আর আজ আমার কাছে আমার মা আছে, দাদা বৌদি সবাই আছে। আমরা খুশি খুশি জীবন কাটাবো। ঠিক আছে রে মা, তুই যেটা বলবি সেটাই হবে। তোর মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায়। তারপর তারা সবাই মিলে খুশি খুশি জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।